আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদের সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। চেষ্টা করছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার, প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি যখন এর আগে সূচক নিয়ে কমেন্ট করেছিলেন তখন সূচক ছিল ৫,২০০-র কাছাকাছি। আজকে সূচক ৪,৬০০ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। স্যার, এক বছরের ব্যবধানে এত সূচকের পতন আপনি আগে দেখেছেন কিনা, আর এই পতনের কারণ কি মনে হচ্ছে আপনার কাছে স্যার? আমি আগে কথাগুলো একটু বলি, যে আগে কারণগুলো একটু দেখা উচিত, আমাদেরকে বুঝতে হবে। এই যে গত প্রায় ২ বছর থেকে বা তারও বেশি সময় থেকে আমাদের ইকোনমিতে ইনফ্লেশন খুব শক্তভাবে জেঁকে বসেছে। তার সাথে সাথে ওই যে ইনফ্লেশনকে কন্টেইন করতে গিয়ে সুদের হারকে বাড়ানো হয়েছে, মানে কন্ট্রাকশন মনিটারি পলিসি। তো ওইটা এই সময়টা এখন আমি গত ৭-৮ মাস যেটা দেখলাম, বাংলাদেশ ব্যাংক অনেকটা শক্ত অবস্থানে আছে যে সুদের হার বা পলিসি রেট যেটাতে হাইয়েস্ট ইন মেনি মেনি ইয়ার্স, যেটা পলিসি রেট, রেপো রেট যেটা বলি, সুদের হার বৃদ্ধি। এখন এই সুদের হারের সঙ্গে একটা শেয়ার বাজারে ইকুইটির যে ভ্যালু বা মানে ওটার একটা নেগেটিভ আছে, মানে পারচেজ যে দরে হওয়ার কথা নেগেটিভলি কানেক্টেড সুদের হার। স্যার, এই ক্ষেত্রে আমি একটু ইন্টারাপ্ট করি স্যার। শেয়ার বাজারে যারা বিনিয়োগ করে সেক্ষেত্রে কিন্তু অনেকেই এই ১০-১২% সুদের জন্য করে না। অনেকে বলে থাকেন যে লং টার্ম ক্যাপিটাল গেইন ২০-৩০%। আমি একটা কথা বলি, এটা হচ্ছে কিছু লোকের ধারণা। এটা হয় কি, যখন হাইপ ক্রিয়েট হয়, মানে খুব বাবেলের দিকে যায় অথবা অতি উৎসাহ ইউফোরিয়া ক্রিয়েট হয়, তখন সুদের দর ১২-১৫% কিছু ম্যাটার করে না। কিন্তু যখন বাজার স্লো ডাউন হয়, এক ধরনের ডিপ্রেশন দিকে যায়, তখন হয় কি, যারা লং টার্ম ইনভেস্টার তারাও চিন্তা করে যে তাদের ইনভেস্টমেন্ট কোথার থেকে একটু বেটার রিটার্ন আনতে পারে বা নিরাপদ মনে করে। এই যে গত ৭-৮ বা ১.৫ বছর, ৭-৮ মাস না, ঠিক বছর ২ থেকে অনেকেই টাকা এইখান থেকে অর্থ সরিয়ে ওই যে ইয়াতে নিয়ে গেছে, হয় এফডিআর এ নিছে, নতুবা বন্ড মার্কেটে নিছে। রিসেন্টলি গত ৬ মাসে অনেকগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তারা বন্ড, তাদের এখানে ইনভেস্টমেন্ট ছিল। আগে তাদের ইনভেস্টমেন্টটা ছিল ইকুইটি মার্কেটে। এখন স্বাভাবিকভাবে যখন এখানে থেকে অর্থ যখন অন্য মার্কেটে চলে যায়, তখন তারল্য সংকট দেখা দেয়। এটা হয়েছে। আচ্ছা, তার সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে আমাদের ইকোনমি স্লো ডাউন হয়েছে, এটা আমাদেরকে মানতেই হবে। সুদের হার বাড়ছে, ইনভেস্টমেন্ট কম হচ্ছে, ইকোনমিক গ্রোথটা অনেকটা কমছে বা স্লো ডাউন হয়ে গেছে। এতে রেজাল্টটা হচ্ছে কি, যে সমস্ত কোম্পানি আগে ভালো রিপোর্টিং করতো আর্নিং এর ক্ষেত্রে, তাতে আর্নিং ইপিএস বলি যেটাকে, তারাও কিন্তু কম কম রিপোর্ট করতেছে। এখন এগুলো হচ্ছে কি, যারা লং টার্ম ইনভেস্টার তাদেরকে অ্যাডভার্সলি এফেক্ট করতেছে। হাউএভার এক্ষেত্রে আপনার ফ্রেমটা একটু ঠিক করে বলেন স্যার। আপনি বলেন, সমস্যা নেই স্যার, আপনার ফ্রেমটা কাঁপছে, আপনি যদি একটু ফিক্সড রাখা যায় ফ্রেমটা, তাহলে আমরা ভালোভাবে শুনতে পারবো স্যার। জি স্যার, জি স্যার, আপনি এর পরের পয়েন্টটা বলতে পারেন স্যার। আপনি লাইভে আছেন স্যার, জাস্ট টু লেট ইউ নো। স্যার, আগে যেভাবে ছিল এতটুকু থাকলে হবে। জি স্যার, এরপর আর কি কারণ বলছিলেন স্যার? এরপরে কথাটা হচ্ছে যে ইকোনমি তো যে তোমার যে কোম্পানিগুলো যেগুলো লিস্টেড আছে, সেগুলো তো যে ইকোনমি থেকে তাদের আর্নিংটা তারা রিসিভ করে। এখন ইকোনমি স্লো ডাউন হলে তাদেরও ইপিএস কমেছে। সেটা আরেকটা, যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা চিন্তা করে, সেটা তাদেরকে কিন্তু অ্যাডভার্সলি এফেক্ট করেছে। সবকিছু কিন্তু আমাদের মানে ইকোনমির বিরুদ্ধে যেমন যাচ্ছে, আবার ওই শেয়ার বাজারের বিরুদ্ধে হয়তো বেশি যাচ্ছে। আরেকটা কথা এখানে বলা দরকার, এই যে ৫,০০০ ইন্ডেক্স বা ৫,২০০ ইন্ডেক্স, তারপরে যে হতাশা শুরু, মানে এক ধরনের ফ্রাস্ট্রেশন আমি দেখেছি আর কি বিনিয়োগকারীদের মধ্যে। মার্কেটে যখন অধিকাংশ বিনিয়োগকারী মনে করে বা ফ্রাস্ট্রেশনে ভুগে, তখন মার্কেট ওই নিচের দিকে যেতে থাকে। আবার মার্কেটে যখন অধিকাংশ বিনিয়োগকারী যদি মনে করে যে মার্কেট উপরের দিকে যাবে, তখন এটা অটোমেটিক যেতে থাকে। তখন কিন্তু আপনাদের করণীয় কিছু আছে কিনা? রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি কি করছে, কি ভূমিকা পালন করছে?
আমি যেহেতু আইসিবিতে আসছি, আমি একটু কথা বলিনি। জি আইসিবির বর্তমানে কিন্তু কোনো অর্থ নাই যে বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য। 3,000 কোটি টাকা সরকার মহোদয় আগে যখন দিয়েছে, তখন 2,000 কোটি টাকা ঋণ শোধ করে দেওয়া হয়েছে, 12.5% আইসিবি ঋণ করেছে। আর 1,000 কোটি টাকা আমরা এই ক্যাটাগরি শেয়ারে বিনিয়োগ করেছি, কিন্তু সেই টাকা নিঃশেষ হয়ে গেছে। সেখানে আমি এতটুকু বলতে চাই, যেহেতু জনগণের অর্থ, এটা ট্যাক্স পেয়ার মানি, ওই যে শেয়ারগুলো পরে কিনা হয়েছে সেগুলো তো আমাদের তেমন লোকসান নাই, পড়লো খুব সামান্য, জি এবং ওটা দেখে দেখে ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার কিনা হয়েছে। এখন কথাটা হচ্ছে, এখনো এই প্রায় 10,500 কোটি টাকা ঋণ আছে। এই অবস্থায় আইসিবির পক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না। এনিওয়ে, আমরা একটা প্রস্তাব দিয়েছি, সরকারকে একটা প্রস্তাব দিচ্ছি যে আইসিবি যদি ঋণটা কিছুটা হলেও মানে লাঘব করা যায়, মানে পে আউটের মাধ্যমে আর কি, তাহলে হয়তো আইসিবি একটা একটা মানে একটা অবস্থানে যাবে এবং পরবর্তীকালে ওই আইসিবি মার্কেটকে সাপোর্ট দিতে পারবে। কারণ জি স্যার, আইসিবি আপনি ঋণের ঋণ পরিশোধকে প্রাধান্য দিচ্ছেন এখন না না আপনাদের আরেকটা কথা, ক্যাপাসিটি না বিল্ড আপ করার জন্য। আমি পুরাটা শেষ করি নাই। ইন জি এডিশন আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করেছি যে এই মুহূর্তে যদি বাজারকে মানে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এর জি সাথে সাথে যারা প্রকৃত বিনিয়োগকারী তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি যারা যেগুলো আমরা ফান্ডামেন্টালি স্ট্রং স্টক বলতাম, সেগুলো কিন্তু ইরোশন হচ্ছে। এই যে আজকে বাজার যে 77 বা 78 পয়েন্ট পড়লো, জি এটা আনবিলিভেবল। এই গত কিছুদিন যাবত আমি যখন যেখানে মানুষকে পাই, মানে দেখি, তাদেরকে বলি যে বাই হিয়ার ইজ দ্য টাইম টু ইনভেস্ট, কিন্তু তারপরেও মার্কেটে 75 পয়েন্ট বা 78 পয়েন্ট পড়ে গেল, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না। জি এই স্যার অবস্থায় আমরা প্লিজ, এই অবস্থায় আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করেছি যে একটা স্পেশাল ফান্ড, সোভরেন ফান্ড গঠন করা যায় কিনা বড় বড় আকারে, সে 10,000 কোটি টাকা, ওটা আইসিবিতে দিতে হবে কোনো কথা না। একটা ইন্ডিপেন্ডেন্ট ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে যদি বাজারে যখন দেখা যায় যে এই যে বাজারে খুব খারাপ অবস্থা যাচ্ছে, এখন যদি কিছু শেয়ার কিনে সাপোর্ট দেওয়া যায়, তাহলে অন্যরা সাহস পাবে, অন্যরা কনফিডেন্স ফিল করবে, এবং জি হয়তো পুরো টাকা খরচ করতে হবে না, শুধু বলতে হবে যে 10,000 করে স্পেশাল ফান্ড গঠন করা হয়েছে। তখন আমি মনে করি যে বাজারে যারা সংশ্লিষ্ট আছে বিনিয়োগকারী, যারা একটু দীর্ঘমেয়াদে চিন্তা ভাবনা করে বিনিয়োগ করে, তারা সাহস পাবে এবং তারা কনফিডেন্ট ফিল করবে। জি স্যার, এখন এটা আমি বলবো স্যার। সরকারের বিষয় না, না প্লিজ, এটা আচ্ছা এটা আইসিবি কে দিতে হবে, কারণ ওটা ওইভাবে আচ্ছা প্রস্তাব দেওয়া হয় না। দেওয়া জি হয়েছে যে সরকার যদি ইমিডিয়েটলি বাজারকে সাপোর্ট যদি দিতে চায়, তাহলে একটা ফান্ড সরকারি ম্যানেজ করুক একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটির মাধ্যমে, সেটা হয়তো আইসিবি সংশ্লিষ্ট অপারেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট থাকতেই পারে। জি তো আরেকটা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য আমরা একটা প্রস্তাব দিয়েছি যে তারা অতীতে একটা প্রোগ্রাম ছিল, সেই জি প্রোগ্রামটা আবার পুনঃচালু করা যায় কিনা, যাদের নেগেটিভ ইকুইটিতে যারা আছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে কিছুটা হলেও সুদের সুদের মানে সুদের লস থেকে কিছুটা কম্পেনসেশন দেওয়া যায় কিনা। আইসিবি অনেকগুলো প্রস্তাব দিয়ে রেখেছে। আমরা জি স্যার আশা করি এই যে বাজেট যেটা আসতেছে, সেখানে আমরা আশা করতেছি কিছু ইনসেন্টিভ থাকবে শেয়ার বাজারের জন্য। আমি জি এখানে একটু যদি এড করতে চাই, শেয়ার জি বাজারের জন্য অনেক ইনসেন্টিভ একসময় ছিল, যেমন 10% কর্পোরেট ইনকাম ট্যাক্স লিস্টেড কোম্পানি হলে আর 10% বেশি নন লিস্টেড হলে, এটা একসময় ছিল। কিন্তু জি বিগত সরকার যেটা যেটা নাই এখন, ওরা স্যার, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার ভয়েসে একটু ওরা সমস্যা হচ্ছে। ওই জি সময় ওই সময় ওই সুবিধাগুলো তুলে নেওয়া হয়েছে এবং জি শেয়ার বাজারের জন্য ক্ষতি হয়েছে। আমি আরেকটা কথা এখানে, ফর দ্য বলেন। ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, একজন সরকার প্রধান এই জি ইস্যুগুলা নিয়ে অনেকগুলো চিন্তা ভাবনা দিক নির্দেশনা দিয়েছে, এবং জি সেখানে টপ পলিসি মেকার্সরা উপস্থিত ছিল। তো সুতরাং আমি আশা করি সরকার সবই জানে, এখন সরকার বুঝে, এবং সরকার সবকিছু সামগ্রিকভাবে চিন্তা করতেছে যে এটাকে কিভাবে পার্টিসিপেটরি করা যায়, কিভাবে ব্রড বেসড করা যায়, কিভাবে এই অন্তত ওই যে ইমিডিয়েট কিছু করা যায়, লং রান বেনিফিটের জন্য যা যা দরকার সবই সরকারের নজর আছে। এবং আমি তো মনে করি সরকার বিভিন্ন কমিটি করে দিয়েছে, এবং ওই যে টাস্ক ফোর্সের মাধ্যমে অনেকগুলা এই যে আমাদের যে সমস্যা সেগুলো সম্বন্ধে বলা হয়েছে। এবং আশা আশা হ্যালো, জি স্যার, আমরা শুনতে পাচ্ছি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি আশা স্যার, করি যেহেতু আশা করি একটা রেজাল্ট আসবে, তবে জি হয়তো স্যার এখন আমি আপনার রেজাল্ট আসবে, আমরা আশাবাদী। স্যার, এর মাঝে আমার একটা প্রশ্ন রয়েছে, আপনি যেটা ফান্ড নিয়ে বলছেন 10,000 কোটি টাকা, ব্যাংকিং খাতে হাজার হাজার কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দেওয়ার জন্য। পুঁজিবাজারে এই 10,000 কোটি না হোক, 15,000 কোটি টাকা হোক, এই স্পেশাল ফান্ডের জন্য সরকার আন্তরিক কিনা,
পুঁজিবাজারকে আসলে সরকার আন্তরিক শুনে এটা নিয়ে এটা নিয়ে সিরিয়াসলি চিন্তা ভাবনা করা হচ্ছে। আমি যে লেভেল পর্যন্ত আমি পৌঁছতে সক্ষম হয়েছি সেই লেভেল পর্যন্ত তারা দেখলাম যে এটা নিয়ে খুবই আন্তরিক, এবং কিন্তু কথাটা হচ্ছে টাকা তো দিতে হবে, কেউ না কোনো না কোনো উৎস থেকে টাকা আসতে হবে। সেটার ব্যাপারে সরকার যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা আন্তরিক, এবং সেটা অলরেডি তারা ডিসকাস করতেছে এইসব ব্যাপার। জি স্যার, আরেকটু বিষয় স্যার, সংক্ষিপ্তভাবে বাজেটে আপনি বলছেন যে লিস্টেড নন লিস্টেড 10%-এর যে বেনিফিটটা সেটা আবার দেওয়া হতে পারে, আর কি কি বিষয় থাকতে পারে বলে আপনি মনে করেন? আরেকটা হচ্ছে যে একসময় ক্ষুদ্র বিনিয়োগকারীদের 1 লক্ষ টাকা ডিভিডেন্ড ইনকামের উপর ট্যাক্স ফ্রি ছিল, মানে ইনকাম ট্যাক্স ছিল না, সেটা কিন্তু তুলিয়ে দেওয়া হয়েছিল গত এই 10 বছরের মধ্যে বা 15 বছরের মধ্যে। ওটা আমি শুনতেছি আর কি, এটা আমি তো আর বাজেট প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত না। ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে কিছু শোনা গেছে? ক্যাপিটাল গেইন এটা খুবই স্মল ইস্যু, ভেরি স্মল ইস্যু। আমি জানি না গত সরকার কেন বা গত বিসিক, মানে এই বিসিক না আগের বিসিক কেন হঠাৎ করে ক্যাপিটাল গেইনস বসাতে গেল, বা সরি এনবিআর বসাইছে, এনবিআর কেন এটা করতে গেল আমার কাছে খুব যে কোনো টাকা পয়সা এখান থেকে আসবে তা না, কিন্তু ওটা ক্ষতিটা করেছে। তো এই সরকার আরেকটি বিষয় হচ্ছে উদ্যোক্তা পরিচালকের 30% শেয়ার না থাকলে স্বতন্ত্র পরিচালক বসাবে। গতকাল যে বিএসসিসি সিদ্ধান্তটি নিয়েছে, এটা কেমন ভাবছেন? আমি এখানে এটা ঠিক আছে, বিসিকের এই উদ্যোগ ঠিক আছে, কিন্তু ওইটাও ফাংশন করবে বলে মনে হয় না, কারণ উদ্যোক্তারা ওইসব শেয়ারগুলো বিক্রি করে দিয়েছে এবং তারা লুট করেছে ফাংশনে, মানে তারা চিট মানে বাটপারি করেছে এবং তারা প্রতারণা করেছে সাধারণ বিনিয়োগকারীদের সাথে। তারপরে কথা হচ্ছে এদের অনেকে আবার বিদেশে পালিয়ে গেছে। সুতরাং সবকিছু মিলিয়ে যে কোম্পানি চলবে না তাকে জোর করে চালানোর চেষ্টা করা উচিত হবে না, এটা আমার কথা। আমরা আশায় রইলাম যে আপনার যে স্পেশাল ফান্ডের জন্য আপনারা চেষ্টা করে যাচ্ছেন, এটা সফল হবে স্যার, সফল হবে, এবং আমরা এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যার, শেয়ার বাজারে খারাপ দিন আমরা অনেক দেখেছি অতীত, আর সুদিনও আমরা অনেক দেখেছি। সুতরাং এই খারাপ সময়ের পরে একটা সুদিন ভালো সময় আসবেই। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা দেওয়ার জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য স্যার। থ্যাংক ইউ ফর কানেক্টিং মি। জি স্যার, জি, আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।